ক্লাস শুরু করি। কিছু শোনা যায়? আপনারা কিছু শুনতে পান? ওকে, আচ্ছা। আজকে সরলরেখার ক্লাস, সরলরেখার সেকেন্ড ক্লাস। তো দেখি আমরা সেকেন্ড ক্লাসে কি কি সলভ করা যায়। গত ক্লাসে আপনাদের পড়ানো হয়েছিল হচ্ছে কি পড়ানো, আপনাদের কোথায় শেষ করছি মনে আছে গত ক্লাসে? আচ্ছা, যাই হোক, 84 পর্যন্ত ছিল এমসিকিউ হয়তো। আচ্ছা, নেক্সট ক্লাস আজকে হচ্ছে আচ্ছা, কত টেকনিক পর্যন্ত পড়াইছি? টেকনিক 8। ওকে, তাহলে টেকনিক 9। টেকনিক নাম্বার 9 লেখেন। টেকনিক 9। টেকনিক 9। আচ্ছা, 9 নাম্বার টেকনিকে লেখেন যে ত্রিভুজের ভরকেন্দ্র অন্তরকেন্দ্র পরিকেন্দ্র অন্তর্ব্যাসার্ধ পরিব্যাসার্ধ, ঠিক আছে? অন্তর্ব্যাসার্ধ পরিব্যাসার্ধ, পরিকেন্দ্র অন্তর্ব্যাসার্ধ অন্তর মানে পরিব্যাসার্ধ, কয়েকটা পরিব্যাসার্ধ, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমাদের আজকের যে এখানে কয়টা আছে, 5টা। এই 5টা নিয়ে আমরা আজকের কাজ। আচ্ছা, তো আমরা অলরেডি সবচেয়ে ভালো পরিচিত যে ভরকেন্দ্রটা, ত্রিভুজের যে ভরকেন্দ্র আসে সেটার সাথে আমরা খুবই পরিচিত। মনে করি এটা একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ। এটা যদি x1 হয়, এটা y1, এটা হচ্ছে x2, y2, আর এটা হচ্ছে কত, x3, y3। তো ভরকেন্দ্রটা নিশ্চয়ই মাঝে আসে, তবে এরকম হয় কোন একটা, ঠিক আছে? তখন আমরা এই যে বিন্দুটা পাই কেন্দ্রে, এটাকেই ভরকেন্দ্র। তাহলে এই ভরকেন্দ্রটা বের করার জন্য আমাদের কিন্তু ভরকেন্দ্রকে আমরা জি নাম দিতে পারি, ঠিক আছে? ভরকেন্দ্র তো লিখতে পারেন, জাস্ট ফর্মুলার উপর ডিপেন্ড এগুলা। ভরকেন্দ্রের স্থানাঙ্ক, ভরকেন্দ্রের স্থানাঙ্ক x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। এ হচ্ছে কি ভরকেন্দ্রের ফর্মুলা। আচ্ছা, এই ভরকেন্দ্র দিয়ে মাঝে মাঝে আমাদের কিন্তু তারা অনেক সময় এরকম বলে যে ত্রিভুজের একটা ভরকেন্দ্র দেওয়া আছে, তাহলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, ঠিক আছে? দেখেন তো, আমরা ভরকেন্দ্র বের করছি এই, যদি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, মানে x1 আর x2, y1 y2 দেওয়া আছে। তাহলে আপনি যে ভরকেন্দ্র পাচ্ছেন আর এই ভরকেন্দ্র সমান লাগবে, তাহলে x3 আর y3 পেয়ে যাবেন অটোমেটিক কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু ফর্মুলা গুলো আগে লিখি, এবার অন্তরকেন্দ্রটা লেখেন। যে অন্তরকেন্দ্র, অন্তরকেন্দ্র অন্তরকেন্দ্রটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? ঢাকা ভার্সিটিতে আসার মতো, এজন্য
আচ্ছা, ax1 প্লাস bx2 প্লাস cx3 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। পরেরটা ay1 প্লাস by2 প্লাস cy3 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। এখন আপনি বলতে পারেন তাহলে এবিসি বাহু কোনগুলো হবে? তাহলে আমরা মনে করি যে এটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক, এটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক, আর এটা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক। এ কোণ যেটা তার বিপরীত কোণটাই হচ্ছে সেই বাহুটা, ঠিক আছে? তাহলে এখানে এ কোণ, তাহলে বিপরীত বাহু কোনটা? এটা, তাহলে সেই বাহুটার নাম হচ্ছে কি এ বাহু, ঠিক আছে? সি কোণ এটা, তার বিপরীত বাহু এটা, তাহলে এর নাম হয়ে যাচ্ছে কি সি বাহু। বি কোণ এটা, তার বিপরীত বাহু এটা, তার নাম হয়ে যাচ্ছে কি বাহু। তার মানে হচ্ছে কি যে আমাদের অন্তরকেন্দ্র যদি বের করতে হয় তাহলে আমাদের কিন্তু বাহুর দৈর্ঘ্যগুলো লাগবে তখন, ঠিক আছে? বাহুর দৈর্ঘ্যগুলো বের করা লাগবে তখন। কিভাবে বের করতে হবে দেখাবো সব। আচ্ছা, আগে ফর্মুলাগুলো একটু লিখে নিন। এর পরবর্তীতে মনে করেন এরপরে হচ্ছে কি যে আপনার অন্তঃব্যাসার্ধ, ঠিক আছে? আমরা পরিব্যাসার্ধের উপরই করব না, অন্তঃব্যাসার্ধর কাজটা লিখে নেন। অন্তঃব্যাসার্ধ আচ্ছা, তাহলে অন্তঃব্যাসার্ধের ক্ষেত্রে এখানে লিখতেছি আমরা অন্তঃব্যাসার্ধ। অন্তঃব্যাসার্ধ আর সমান সমান ডেল এবিসি। এই ডেল মানে হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল টোটাল। আমরা কিন্তু আগে ত্রিভুজের ক্ষেত্রফল বের করছিলাম, তিনটা যদি দেওয়া থাকতো তাহলে সেটাকেই কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল বলে। তিনটা বাহুর দৈর্ঘ্য মানে স্থানাঙ্ক যদি দেওয়া থাকতো, তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, তখন আমরা এই ক্ষেত্রফলটা বের করতে পারবো। যে শর্টকাট প্রসেসে যে কোনো একটা বিন্দুকে স্থানাঙ্ক 0 বানাবো, সেভাবে কিন্তু এটাকে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা তিনটা বাহুর যোগফল বের হবে এটা। তো এটা হচ্ছে কি যে অন্তঃব্যাসার্ধর ক্ষেত্রে। এবার পরিব্যাসার্ধর ক্ষেত্রে তাহলে কি আসছে? পরিব্যাসার্ধ। পরিব্যাসার্ধ আপনি ক্যাপিটাল লেটারে আর দেন, ঠিক আছে? অন্তঃব্যাসার্ধ যেহেতু ভিতরে, তাই ছোট হাতের আর দিছে। পরিব্যাসার্ধ হচ্ছে তিনটা বাহুর গুণফল ডিভাইডেড বাই চার। একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, তার সাথে 4 গুণ দিয়ে দেবো, এই হচ্ছে 4 ডেল এবিসি। 4 ডেল এবিসি। আর এরপরে হচ্ছে যে পরিকেন্দ্র যদি আমাদের বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো সময় যদি বলে এর পরিকেন্দ্র কত, তাহলে আমরা একবারে অপশন টেস্ট করব, ঠিক আছে? অপশন টেস্ট কাজটা করে নেব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে আর কি পরিকেন্দ্রের ক্ষেত্রে। আচ্ছা, পরিকেন্দ্রের ক্ষেত্রে কোনো ফর্মুলা নেই, আর শর্টকাট হচ্ছে একটা হচ্ছে অপশন টেস্ট, এটা একটু মনে রাখলে হবে। আচ্ছা, এবার একটু জান যে আমি কি লিখছি। ফার্স্ট হচ্ছে মনে করেন ভরকেন্দ্রের স্থানাঙ্ক এই ফর্মুলা, অন্তকেন্দ্রের ফর্মুলাটা এই, এবার হচ্ছে অন্তঃব্যাসার্ধের ফর্মুলাটাই, আর এখানে পরিব্যাসার্ধ ফর্মুলাটাই। অন্তঃব্যাসার্ধের ক্ষেত্রে হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল আর ডিভাইডেড বাই কি তিনটা বাহুর যোগফল। তিনটা বাহু কোনটা? এ বি সি। এই তিনটা বাহুর যে মান পাবো সেই মানটা আমাদের বের করতে হবে, এই আর কি। আচ্ছা, এবার আমরা যাই একটা যে এই টাইপের গুলো আমাদের শীটেই আছে অঙ্ক, আমরা শীট গুলোকে একটু ফলো করে যাই। তো আপনার শীটে দেখতে পারেন, শীটে এই টাইপের কোথায় আছে অঙ্ক। যে দেখেন ভরকেন্দ্র স্থানাঙ্ক কোনটায় দেওয়া আছে। আচ্ছা, 20 নম্বর অঙ্কটা দেখতে পারেন, ঠিক আছে? নাম্বার 20। 20 নম্বর অঙ্কটা বলছে কি যে ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র মূল বিন্দুতে এবং এ বি সি এর স্থানাঙ্ক 4,-7 আর -2,5 হলে সি বিন্দুর স্থানাঙ্ক কত? তার মানে আমাদের তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক বলছে। ভালো করে দেখেন তো, তারা ভরকেন্দ্র স্থানাঙ্কটা দিয়ে দিচ্ছে, বলছে কি ভরকেন্দ্র কোথায় অবস্থান করে? মূল বিন্দুতে 0, 0, 0,0। এই বাহুটার স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে 20 নম্বর অঙ্ক। এ বিন্দুর স্থানাঙ্ক কত বলছে? 4,-7। এরপরে বি বিন্দুর স্থানাঙ্ক তারা বলে দিছে কত? -2,5। এবার তাহলে আমরা এটা কি করে বের করব?
তাহলে দেখেন তো অলরেডি তারা ভরকেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে না? তাহলে আগে আমরা এটা বের করে নিই। তাহলে x1 মানে কত 4, x2 কত -2, চাইছে কত x3 ডিভাইডেড বাই কত এই 3 পয়েন্টটা, y1 -7 প্লাস 5 y3 চাইছে সমান সমান কত এই 3। এখন ভরকেন্দ্র তারা বলছে কি, ভরকেন্দ্র 0 0 বলছে। তাহলে আমরা এই মানটুক সমান সমান এটা সমান 0 ধরি, এটা সমান 0 ধরি। তাহলে দেখেন তো যদি আপনি এটা সমান 0 ধরেন, নিচেরটা 0 হয়ে যাচ্ছে, ওই সাইডে পাঠিয়ে দিলে 0 হয়, ঠিক আছে? আর থাকতেছে কত x3 সমান সমান, তাহলে এখানে x3 মান আসতেছে হচ্ছে -2, আর হচ্ছে y3 সমান সমান আসতেছে কত, যোগ করেন +2, তাহলে ওই সাইডে গেলে কি হয়ে যায় -2, এই সাইডে গেলে +2 হয়ে যায়। তাহলে আমাদের স্থানাঙ্ক হয়েছে -2,2, ঠিক আছে? ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত -2,2। তাহলে এই হলো ভরকেন্দ্রের স্থানাঙ্ক, বের করবেন সব। ভরকেন্দ্রের স্থানাঙ্ক খুবই সহজ। আচ্ছা, এবার চলে যান যে অন্তঃকেন্দ্রের ক্ষেত্রে কি হবে। যে অন্তঃকেন্দ্রের ক্ষেত্রে এই ফর্মুলাটা, অন্তঃকেন্দ্রের ক্ষেত্রে ফর্মুলা আছে একটা, তো ওই ফর্মুলা বলতেছে ম্যাথ আছে, তো আপনারা একটু আপনাদের শীটে দেখতে পারেন, ঠিক আছে? এটা কত নাম্বারের আমি আপনাদের বলতেছি, খুঁজে একটু। আচ্ছা, 130 নাম্বার অঙ্কটা, নাম্বার 130 বলছে কি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো 0 0 0 3 4,0 হলে অন্তঃকেন্দ্র কত, ঠিক আছে? 4,0 হলে অন্তঃকেন্দ্র কত, তারা এই কথাগুলো বলে দিচ্ছে। আচ্ছা, ওকে। তাহলে এখন আপনি যদি চান যে আসলে এটাকে একটা এক্স অক্ষ y অক্ষ হিসেবে বিবেচনা করে করবেন, তাও করতে পারেন, ঠিক আছে? বা সেটা ছাড়াও মনে করেন আপনি যদি এভাবে হিসেব করেন, তাও করতে পারেন। যে মনে করেন আমরা নতুন করে ত্রিভুজ আঁকি, এই মানগুলো আমি মুছতেছি না, ঠিক আছে? যেহেতু এটা ফর্মুলা আমাদের করতে কাজে লাগবে। উপরে ত্রিভুজটা আঁকলাম, ঠিক আছে? আচ্ছা, তো এখানে বিন্দুগুলো বসাই দিচ্ছি। ফার্স্ট বলছে কি একটা 0 0, মনে করি এটা এ বিন্দু, ওকে? এ বিন্দুটা কত বলছে তারা 0 0। তারপরটা মনে করি বি বিন্দু, সেটা তারা বলে দিচ্ছে কত 0,3। এরপরটা আছে সি বিন্দু 4,0, ঠিক আছে? আপনি চাইলে এটাকে এক্স অক্ষ y অক্ষ হিসেবেও করতে পারেন, ঠিক আছে? কেমন, মনে করেন আমি তো এভাবে বসাই দিছি, আপনি যদি চান যে এক্স অক্ষ y অক্ষ হিসেবে করবেন, করতে পারেন। তাহলে দেখেন আমাদের এটা লাগবে না, তাহলে আমরা এক্স অক্ষ y অক্ষ হিসেব করে কাজ করে দিই। দেখেন, মনে করেন এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে এই সাইডে নিয়ে যায় একটু বাড়ায়, এটা হচ্ছে y অক্ষ। মূল বিন্দু কত 0 0, একটা বলে দিছে কত 0 0, বসাই দিলাম। এরপরে বলছে কত 0,3, তার মানে হচ্ছে x এর মান 0, y এর মান কত 3, তাহলে x এর মান 0, y এর মান 3, কোথাও একটা জায়গায় মনে করেন এখানে এখানে y এর কোথাও একটা জায়গায় এটা আছে। আচ্ছা, পরবর্তীতে যাই। এর পরবর্তীতে আমাদের হচ্ছে কত 4,0, তার মানে x এর মান 4, y এর মান 0। তাহলে আমরা যাই এখানে কোনো একটা জায়গায় x এর মান 4, y এর মান 0, তাহলে এখানে এইটুকু কিন্তু 3 ছিল, স্থানাঙ্কটা আসলে কত 0,3 এই, আর এটা কত 4 4,0। তাহলে দেখেন তো আমি এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে দিই, এই তো ভালো করে বোঝেন তো, অলরেডি আপনি এখান থেকে 3 পেয়ে গেছেন না, আর এটা অলরেডি পেয়ে গেছেন না কত, এটা 4x এর মান। যদি মনে করেন এখন আপনি এই বাহুটার দৈর্ঘ্য কেমনে বের করবেন, দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে তার দূরত্ব বের করার ফর্মুলা আছে √x1 - x2 হোল স্কয়ার y1 - y2 স্কয়ার। তার মানে হচ্ছে আমি এটাকে কিন্তু এরকম লিখতে পারি 3 স্কয়ার প্লাস কত 4 স্কয়ার সমান সমান কত 5, 25 25 কে রুট করলে কত 5, তাহলে ওই বাহুটা কিন্তু 5 চলে আসছে। আচ্ছা, তো এখন আপনি কি নাম দিতে চান, এটা এ দেন, পরেরটা কি আছে আগে বি আছে, তাহলে আগে বি দিয়ে দিই, এটা বি দিয়ে দিলাম আর এটা সি দিয়ে দিলাম। এখন এটা যদি এ হয় তাহলে এই বাহুটার নাম হবে কি এ বাহু, এ বাহু সমান সমান কত 5। এটা যদি মনে করেন বি হয় তাহলে এই বাহুটার নাম হবে কি বি বাহু। এটা যদি মনে করেন সি হয় তাহলে এইটা আসছে কার মান সি এর মান। এই হচ্ছে আমরা দেখেন সব মানগুলো সব বিন্দুগুলো পেয়ে গেছে এখন অটোমেটিক। আচ্ছা, ওকে। এখন তাহলে আমাদের অন্তঃকেন্দ্র চাইছে, তাহলে এই সেই অন্তঃকেন্দ্র ফর্মুলা, এখন এই ফর্মুলাগুলো জাস্ট মান বসিয়ে দেবো। তো দেখেন কিভাবে করি, এ x1 a5 x1 এর মান হচ্ছে 0, তাহলে বাদ 0 বাদ দিলাম, এই 0 লিখলাম, প্লাস বি, বি এর মান হচ্ছে কত 4 x2, তাহলে x2 হচ্ছে
দ্বিতীয় যেটা আছে সেটা এইটা x2 0, তাহলে এটাও 0 লিখে দিলাম, প্লাস সি এক্স থ্রি, সি সি এর মান হচ্ছে 3 আর x3 মানে হচ্ছে কিন্তু 4, তাহলে 3 আর 4 3 4 12 আসে, তাহলে উপরে 12 ডিভাইডেড বাই তিনটা বাহুর যোগফল। দেখেন তো 4 5 9 আর 3 12, নিচে 12 12 12 কাটা গেলে অন থাকে। আচ্ছা পরে যাচ্ছি, সেটা অন আমরা বের করবো কয়টা। এবার এর মান হচ্ছে কত 5, ওয়াই অন, তাহলে ওয়াই অন এর মান হচ্ছে কত 0, তাহলে এটাও 0, প্লাস বি বি এর মান হচ্ছে 4, ওয়াই টু এর মান হচ্ছে 3, 4 আর 3 3 4 12 এই, প্লাস আচ্ছা এখানে হচ্ছে সি হবে, আপনার সি দিয়ে রাখেন একটু, সিটা মিসিং হয়েছে, সি ওয়াই থ্রি, এটা হবে কি যে সি ওয়াই থ্রি হবে। আচ্ছা সি ওয়াই থ্রি, আচ্ছা সি ওয়াই থ্রি হইলে এবার যান, তাহলে সি এর ভ্যালুটা হচ্ছে কত 3 আর ওয়াই থ্রি, তাহলে 3, এবার ওয়াই থ্রি কোনটা, ওয়াই থ্রি মান 0, তাহলে এটা হচ্ছে 0 ডিভাইডেড বাই কত আসছে এই 12। দেখেন তো 12 12 কাটলে 1 থাকে, 12 12 কাটলে কত থাকে 1 থাকে, তাহলে 1 কমা এই 1, বুঝছেন? তাহলে হচ্ছে কত 1 কমা 1। আচ্ছা তাহলে এটাই হচ্ছে মনে করেন যে আমাদের অন্তকেন্দ্র, আমরা যে অন্তকেন্দ্র বের করতেছি ত্রিভুজের, সেটা তার স্থানাঙ্ক। তাহলে আপনি সহজেই ফর্মুলাটা একটু মনে রাখতে পারলে কিন্তু হয়ে যাবে সহজে এটা, ঠিক আছে? ফর্মুলা মনে রাখতে পারলে ইজি, এই আর কি। আচ্ছা এবার কথা হচ্ছে যে এখন তাহলে এই যে অন্ত ব্যাসার্ধ বের করার জন্য কি করা লাগবে, আর পরি ব্যাসার্ধ বের করার জন্য তাহলে কি করব, তাই না? দেখেন তো আপনি আরো ইজিলি পেয়ে যাচ্ছেন না, বাহুর দৈর্ঘ্য অটোমেটিক পেয়ে গেছেন কিন্তু 3 4 12, ক্ষেত্রফল, তাহলে এখন ক্ষেত্রফল কি হবে, এটার ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা এই একই ত্রিভুজটা দিয়ে করি, এই দুটো অঙ্ক শীটে দেওয়া নাই, ঠিক আছে? সো আমরা মনে করেন যে আপনারা ফর্মুলাটা মনে রাখেন, যদি কোনো সময় দিয়ে দেয় ঠিক আছে, তাহলে এটা আমাদের কাজে লাগাইতে হবে আর কি, ঠিক আছে? তো তাহলে আমরা যেহেতু মনে করেন এই 30 নাম্বার অঙ্কটা ধরছি 130, সেই 130 দিয়ে মনে করেন এই দুটো অঙ্ক সলভ করে ফেলি, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে এখন দেখেন ত্রিভুজের ক্ষেত্রফল, তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করছিলাম কিভাবে, যে একটা বিন্দুর স্থানাঙ্ক যদি 0 বানাইতে পারি তাহলে সহজে ভালো হয়। তাহলে এটা একটা ত্রিভুজ না, তাহলে তার অটোমেটিক কিন্তু একটা বিন্দুর স্থানাঙ্ক 0 দিয়ে দিয়েছে, তারা 0 হয়ে আছে। ওকে, তাহলে আমরা জানি যে হাফ লিখতে হয়, আর কি লিখতে হয়, যে প্রান্তে প্রান্তে গুণফল আর ভিতরে ভিতরে গুণফল। তাহলে প্রান্ত প্রান্ত কোনটা, 0-র সাথে 0 গুণফল, 3 4 12, তাহলে এখানে কত আছে এই 12, শেষ ক্ষেত্রফল উপরে চলে আসে, নিচেরটা কত এই 12, 12 12 কাটা দিলে কত আসে হাফ, তাহলে দেখেন তো অন্ত ব্যাসার্ধ কত আসছে হাফ, ঠিক আছে? আচ্ছা ওকে, এবার আমরা যাই যে পরিব্যাসার্ধর ক্ষেত্রে, তাহলে তিনটা বাহুর গুণফল এখন, তাহলে এখন গুণফল কত আসবে, গুণফল হচ্ছে 20 60, তাহলে উপরে 60 আর নিচে আসতেছে কত, নিচে হচ্ছে 4 আর হচ্ছে 4 ইন্টু এই আপনি যদি এটা লেখেন 6, তখন 6টা কেমনে আসছে, এখানে দেখেন কাটাকাটি করেন ক্ষেত্রফল 2 দ্বারা কাটলে 6 থাকে, তাহলে আসে কত 4 24, তাহলে আমরা কাটলে উপরে আসতেছে 10 আর নিচে থাকতে 4, তাহলে 10 কে কাটলে 5 আর নিচে থাকতেছে 2, তাহলে 5/2, এই হলো রেজাল্ট। তার মানে দেখেন যে অন্তব্যাসার্ধ পরিব্যাসার্ধ আর সব মানগুলোই এরকম। তাহলে এই হলো মনে করেন যে ভর কেন্দ্রের স্থানাঙ্ক বা অন্তকেন্দ্র যা আছে সবগুলো এইভাবে আপনারা করবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা এবার আমরা যাই যে পরিকেন্দ্রের ক্ষেত্রে, ঠিক আছে? আপনি পরিকেন্দ্রে আসলে অ্যাকচুয়ালি করবেন কিভাবে, যদি অঙ্ক আসে তাহলে তার জন্য আপনারা আপনাদের শীটে একটা অঙ্ক লিখে রাখেন পরিকেন্দ্রের জন্য, এগুলো আর লাগবে না, ঠিক আছে? পরিকেন্দ্রের একটা অঙ্ক লেখেন, শীটে নাই তো, যদি আপনারা আপনাদের শীটে লিখতে চান, শীটে তো 196 পর্যন্ত অঙ্ক আসে, ঠিক আছে? তো আপনাদের শীটে একটা নাম্বার লেখেন, 197 নাম্বার লেখেন, ঠিক আছে? তো 197 নাম্বার লিখে অঙ্কটাও লিখে ফেলেন, হ্যাঁ আমি লিখে দিচ্ছি যে অঙ্কটা অ্যাকচুয়ালি লেখেন 197 নাম্বার, আপনাদের শীটে 96 পর্যন্ত আছে, 197 নাম্বার অঙ্কটা লিখে রাখেন যে এ বিন্দুর স্থানাঙ্ক এ কমা এ ব্র্যাকেট 3,5, বি ফার্স্ট ব্র্যাকেট -3,3 এবং সি -1,1 শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের পরিকেন্দ্র কত, এত শীর্ষ বিশিষ্ট
ত্রিভুজের পরিকেন্দ্র কত? ত্রিভুজের পরিকেন্দ্র কত? ওকে, আচ্ছা, এখন অপশনগুলো লিখে রাখেন। অপশন এ ব্র্যাকেট 0,4, অপশন বি ব্র্যাকেট 4,0, অপশন সি ব্র্যাকেট 3,1, অপশন ডি ব্র্যাকেট 3,2। ঠিক আছে, আচ্ছা, এবার কি করে বুঝবেন যে আসলে কোন অপশনটা হবে? সবসময় মনে রাখবেন যে শীর্ষবিন্দু তিনটা দেওয়া থাকবে আর তার পরিকেন্দ্রটা হবে সেই সকল দূরত্ব থেকে সেম, দ্যাট মিনস হচ্ছে এরকম জায়গাটা। যদি পরিকেন্দ্রটা এরকম কোন একটা জায়গা হয়, ঠিক আছে, পরিকেন্দ্র যেহেতু বৃত্তর থেকে, ঠিক আছে, তার মানে হচ্ছে এখান থেকে এটুকু দূরত্ব সমান, এখান থেকে এটুকু দূরত্ব সমান হবে, এখান থেকে এটুকু দূরত্ব সমান হবে। তার মানে হচ্ছে কি, যে পরিকেন্দ্রটা থাকবে তাহলে এই বিন্দু থেকে এই দূরত্ব সমান, এই বিন্দু থেকে এই দূরত্ব সমান, আবার এই বিন্দু থেকে এই দূরত্ব সমান হতে হবে, তাহলেই সেটা রেজাল্ট। ঠিক আছে, তাহলে আপনি একটা করে দেখেন। ফার্স্ট আমরা 1 নাম্বারটাই করে দেখি। এখান থেকে এই বিন্দুর দূরত্ব দেখেন তো, যে এটার থেকে করলে মনে হচ্ছে কি যে 3 স্কোয়ার, আর এখানে হচ্ছে কত, 1 বিয়োগ করলে 4, তার মানে 9 আর 1 10, √10 আসে এখান থেকে। এটুকু দূরত্ব নির্ণয় করলো √10। পরেরটা আবার এখান থেকে এটুকু দূরত্ব নির্ণয় করি, দেখেন তো এটা করলে কত আসে। তো যদি এটা করা হয় তাহলে 3 থেকে 9 আসে, আর এখান থেকে 1 বিয়োগ হয়ে যাচ্ছে, কিন্তু এখানেও কিন্তু 1 থাকে, তার মানে এটাও √10। তার মানে অটোমেটিক দুইটা পেয়ে গেছি যে সমান আসছে, তাহলে আর পরেগুলা লাগবেই না আমাদের। ভালো করে বোঝেন, এই বিন্দু থেকে অপশন এ দূরত্ব নির্ণয় করছি, নির্ণয় করে সেটা পাইছি কত, √10। আবার অপশন বি থেকে বি দেওয়া আছে, তাহলে অপশন যে এ নাম্বারটা আছে তার দূরত্ব নির্ণয় করছি, সেটাও পাইছি √10। তাহলে এখন এই √10 আর এই √10 সমান, ঠিক আছে, তাহলে এটাই হলো পরিকেন্দ্রের স্থানাঙ্ক। এখন আপনি বলতে পারেন যে তৃতীয় নাম্বার কি হবে না? হ্যাঁ, তৃতীয় নাম্বারও হবে, তৃতীয় নাম্বারটাও সেম। ঠিক আছে, এজন্য আমরা রেজাল্ট এটাকে ধরছি। দুইটা অটোমেটিক সেম পেয়ে গেলে তৃতীয় নাম্বার আর টেস্ট করার দরকার নেই, তৃতীয় নাম্বার অটোমেটিক সেম হবে। আচ্ছা, ওকে, তাহলে আমাদের এই 9 নাম্বার টেকনিক সলভ হয়ে গেছে। এবার আমরা যাই নাম্বার 10 টেকনিক। টেকনিক নাম্বার 10, চতুর্ভুজের প্রকৃতি বা আকৃতি যেরকমই রাখেন, চতুর্ভুজের প্রকৃতি লিখে রাখেন। চতুর্ভুজের ঠিক আছে, এখন এই চতুর্ভুজটা অ্যাকচুয়ালি সে ত্রিভুজ হবে। ত্রিভুজ হলে তো অটোমেটিক আমরা বুঝতে পারি যে তার তিনটা বাহুর বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে সে অটোমেটিক ত্রিভুজ হবে। বাট এখন সে চারটা বাহুর যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, তখন তারা বলবে কি যে আপনি এটা কি আসলে চতুর্ভুজ হবে? চতুর্ভুজ তো সবগুলোই সামন্তরিক হবে, না আয়তক্ষেত্র হবে, না বর্গক্ষেত্র হবে, না রম্বস হবে, এই কথাগুলো তারা বলতে পারে। ঠিক আছে, তো এইগুলো বোঝার জন্য যে মানগুলো লাগবে সেগুলো একটু জাস্ট লিখে রাখেন। আমরা জাস্ট একটু একটা চতুর্ভুজ আঁকায় রাখি, মনে করেন যেমন তেমন একটা আঁকায় রাখি। ঠিক আছে, আমাদের ফ্যাক্ট না চতুর্ভুজে যে আসলে এটা কি, এ বি সি ডি, এই মনে করেন আমরা দুইটা, আমরা জানি প্রান্তের গুলো হচ্ছে কি বাহু, কর্ণেরটাই মাঝের যে দুইটা আছে সেই দুটো হচ্ছে কর্ণ। আচ্ছা, তো এটার উপরেই আমাদের কাজ সব। ওকে, ফার্স্ট নাম্বার 1 নাম্বার কন্ডিশন লেখে, কর্ণদ্বয়ের কর্ণদ্বয়ের এই একটা কর্ণ আর এই একটা কর্ণ, তার মানে হচ্ছে কর্ণদ্বয়ের গুণফল গুণফল -1 হলে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র। এই নাম্বার 2, কর্ণদ্বয়ের গুণফল -1 না হলে না হলে
সামান্তরিক রম্বস। নাম্বার 3, কর্ণদ্বয়ের কর্ণদ্বয়ের কর্ণদ্বয় লেখা লাগবে না, যে কর্ণদ্বয় সমান হলে তাই লেখেন, ঠিক আছে? কর্ণদ্বয় সমান হলে আয়তক্ষেত্র বা রম্বস, বর্গক্ষেত্র। আচ্ছা, আমাদের ঘুরিয়ে গেছে, ঠিক আছে? আমাদের এটা হবে বর্গক্ষেত্র বা রম্বস হবে, একটু ঘুরিয়ে গেছে এই জায়গাটা, আপনি রম্বস লেখেন, রম্বস। আর এটা হবে সমান না হলে হচ্ছে পরেরটা হচ্ছে আয়তক্ষেত্র বা সামান্তরিক। একটু ঠিক করে লেখেন, সামান্তরিক এই আর কি। আচ্ছা, এবার কর্ণদ্বয় সমান হলে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র হবে। এবার যদি অসমান হয়, নাম্বার 4, কর্ণদ্বয় অসমান হলে তাহলে ওই সে প্রথমে যেটা লিখছিলাম সেটা সামান্তরিক বা রম্বস। দেখেন তো এবার আলাদা হয়ে গেছে না? ফার্স্ট আমাদের টার্গেটটা কি? আমরা দেখবো যে কর্ণদ্বয় সমান আছে কিনা। সমান বলতে কি, যে এখান থেকে এটুকুর দৈর্ঘ্য আবার এখান থেকে এটুকুর দৈর্ঘ্য যদি সমান পাই তাহলে বলে দেবো কিসে, আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র। এবার যাব তাদের দুইটার, মনে করেন যে আমরা কর্ণদ্বয়ের গুণফল, তার মানে হচ্ছে এই দুটোর যে ঢালটা বের করবো সেই ঢালের গুণফলটা বের করবো, ঠিক আছে? সেই ঢালের গুণফলটা যদি আমরা -1 পাই, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু দেখেন এবার আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে না? কারণ আয়তক্ষেত্র এখন এখানে চলে গেছে, এখানে চলে আসছে, তাহলে এখানে বর্গক্ষেত্র পাই গেছে। তাহলে এভাবে কিন্তু, আচ্ছা এখানে কর্ণদ্বয়ের, আচ্ছা ঢালের গুণফল, সরি ঢালের লেখা এখানে, ঢালের গুণফল, কর্ণদ্বয়ের ঢালের গুণফল -1 হলে রম্বস বা বর্গক্ষেত্র, আবার কর্ণদ্বয়ের ঢালের গুণফল -1 না হলে আয়তক্ষেত্র বা হচ্ছে কি সামান্তরিক। এই হলো হচ্ছে 4টা ফর্মুলা। আচ্ছা, এবার এই ফর্মুলা দিয়ে আমরা একটু একটা অঙ্ক সলভ করে ফেলি, যে আমাদের শীটেই আছে অঙ্ক, আপনারা আপনাদের শীটেরটা একটু দেখতে পারেন। শীটে আছে, আচ্ছা 23 নম্বর অঙ্কটা আছে শীটে, 23 নম্বর অঙ্কটা দেখতে পারেন। ওকে, তো শীটের 23 নম্বর অঙ্ক দেখেন 4টা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, তো আমরা সেই 4টা বিন্দুর স্থানাঙ্ক লিখি। একটা আছে কত 1,2, নাম্বার বিতে আছে -3,1, আর মনে করেন সিতে আছে -3, 2, -3, আর ডিতে আছে কত 2, -2, ঠিক আছে? আচ্ছা, তো এই হলো হচ্ছে মনে করেন যে আমাদের তাহলে ফার্স্ট কাজ হচ্ছে কি, যে আমরা হচ্ছে বাহুর দৈর্ঘ্য বের করে ফেলি ফার্স্টে, যে আসলে বাহুর দৈর্ঘ্য বের করে দেখি। তাহলে দেখেন তো কর্ণদ্বয়ের সমান হলে, এখন কর্ণদ্বয় দেখি সমান আসে কিনা। 1 থেকে দূরত্ব নির্ণয় করি, তাহলে 1 থেকে 2, তাহলে তাহলে এটা আসতেছে কত 3, 9, আর এখান থেকে আসতেছে 5, 25, তাহলে এটা আসছে 34 আসতেছে, কিন্তু √34। তাহলে লিখে রাখেন যে এসি এর দৈর্ঘ্য কত আসতেছে, √, এইটা মাইনাস এইটা স্কয়ার, 3 তার স্কয়ার, আর এখানে আসতেছে কত 25 তার স্কয়ার, তাহলে √34 পেয়ে গেলাম। এই পয়েন্টটা বি আর ডি, বি আর ডির ক্ষেত্রে তাহলে এটা মাইনাস এটা 5, আর এটা মাইনাস এটা দিলেও এটাও নয়, এটাও 34 কিন্তু আসে। তাহলে দেখেন তো অলরেডি আমরা কর্ণদ্বয় সমান পেয়ে গেছি, তাহলে সমান হয়ে গেলে সে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র নির্দেশ করতেছে। এবার আমরা চলে যাই যে আয়তক্ষেত্র এই বর্গক্ষেত্র নির্দেশ করা, এবার ঢাল, ঠিক আছে? এসি এর ঢাল, এসি এর ঢাল,
আমরা জানি যে আসলে অ্যাকচুয়ালি ঢাল বের করে কিভাবে, ঢালটা হচ্ছে y2 মাইনাস y1। লিখে রাখেন যে ঢাল বের করার নিয়ম হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই হচ্ছে x2 মাইনাস x1, এলো ফর্মুলা লিখছি। এবার তাহলে দেখেন y2 মাইনাস y1, ফার্স্টে কারটা বের করবো, এসি লিখছি, তাহলে এটা, তাহলে y2 মানে কোনটা, -3 মাইনাস কত 2, তাহলে -3 -2, তাহলে -5 ডিভাইডেড বাই x2, তাহলে -2 -1, তাহলে -3, এই পাইলাম। তাহলে আমাদের এখানে ঢাল আসছে কত, 5/3। পরেরটা বি আর ডি এর ঢাল, তাহলে বিডি এর ঢাল কত আসে, 2 - 1, তার মানে উপরে 3, উপরে হচ্ছে -3, আর এটা আসতেছে নিচে আসতেছে কিন্তু 5। দেখেন তো তাহলে এটা -3/5 হয়েছে না। এবার ঢাল দুইটার গুণফল দিয়ে দিই আমরা। আচ্ছা, এবার হচ্ছে ঢাল দুইটার গুণফল দেয়, তাহলে দুইটার গুণফল দিলে আসে কত, -3/5। তাহলে আমরা পাইছি কত, -1 পাইছি। তাহলে দেখেন এই যে -1 পাই গেছি, তাহলে এখন কার সাথে মিলছে, কর্ণদ্বয়ের ঢালের গুণফল -1 হলে রম্বস বর্গক্ষেত্র। আগে ছিল কত, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, তাহলে এখন কোনটা চলে গেল এখান থেকে, আয়তক্ষেত্র আর নাই, এখন বর্গক্ষেত্র হয়ে গেছে। এই হলো হচ্ছে যে আমরা এভাবে বের করব। তাহলে একটা নিয়ম হচ্ছে কি, যে যদি এই টাইপের থাকে তাহলে আপনার কাজ হচ্ছে কি, শুধু কর্ণের উপর কাজ করবেন সব, কর্ণ দুইটা দেখবেন সমান আছে কিনা, তাহলে সমানের উপর ডিপেন্ড করে তারপরে এইগুলো আলাদা করবেন আর কি। এর পরেরটা দেখবেন কি, এই যে ঢাল দুইটার গুণফল, -1 হলে উপরেরটা, -1 না হলে সেকেন্ডটা। এই হলো হচ্ছে যে চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করার কাজ। আচ্ছা, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, আসার মতো। সো আপনি একটু ভালো করেই করবেন অঙ্কটাকে। আচ্ছা, এরপরে নাম্বার 11, অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব। টেকনিক নাম্বার 11 লেখেন, অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব। টেকনিক 11, অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব। প্রতিবিম্ব তাহলে এই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্বটা তাহলে কেমন আসতেছে, মনে করেন এটা একটা এক্স অক্ষ, এটা হচ্ছে কত, ওয়াই অক্ষ। এই তো যদি এখানে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক থাকে, কত দিয়ে দিই, মনে করেন 2,3, আমাদের তারা বলল যে এক্স অক্ষের সাপেক্ষে এর প্রতিবিম্বটা কত হবে। তার মানে 2,3 বিন্দুর প্রতিবিম্বটা কত হবে, কার, এক্স অক্ষের সাপেক্ষে, এটা এক্স অক্ষ, আর এটা হচ্ছে কত, ওয়াই অক্ষ, তার সাপেক্ষে প্রতিবিম্ব কত হবে। আচ্ছা, তো আপনি একটু ভালো করে ভেবে দেখেন তো, যে মনে করেন যে আপনার সামনে একটা আয়না আছে, ঠিক আছে, আর আপনি ফিজিক্সে কিন্তু এভাবে প্রমাণ করে এসেছিলেন, যে আগে যখন 9-10 ছিল এরকম একটা প্রমাণ করছিলেন, যে আয়নার সমতল দর্পণের যত সামনে কোনো লক্ষ্যবস্তু থাকে তার ঠিক ততটাই পিছনে কিন্তু সেই বস্তুটার প্রতিবিম্ব দেখা যায়, ততটা পিছনে, এটা কিন্তু আপনি প্রমাণ করে আসছিলেন, ঠিক আছে। তাহলে একটু ভালো করে দেখেন যে এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত, এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে কত, এটা মূল বিন্দু 0,0, তাই না, মূল বিন্দু 0,0, এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য ছিল 3, এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য ছিল কত, 2। এই এখন আমাদের কার সাপেক্ষে বলছে, এক্স অক্ষের সাপেক্ষে, তাহলে বস্তুটা এখানে আছে ঠিক ততটা পিছনে, আমরা জানি যে তার ততটা পিছনেই বস্তুটা অবস্থান করবে, তাই না। তাহলে এখানে যদি 2 থাকে তাহলে ততটা 2 নিচের দিকে হবে, কিন্তু সেই 2টা আসলে কি হবে, কারণ নিচের দিকে কার মান, এটা দেখেন তো, ওয়াই প্রাইমের মান না, তাহলে উপরে হচ্ছে কত, ওয়াই পজিটিভের মান, নিচের দিকে আসলে সেটা কি হয়ে যাবে, ওয়াই প্রাইমের মান, তাহলে সেটা ওয়াই নেগেটিভের মান হয়ে যাবে। তাহলে এই জায়গাটা আসতেছে কত, তাহলে কার মানটা নেগেটিভ হচ্ছে, সরি এনে ভুল হয়ে গেছে, এখানে হচ্ছে এক্স এর মান 2 আর এখানে হচ্ছে ওয়াই এর মান 3, তাহলে এখানে আসতেছে কত, 3, এইটুকুর দৈর্ঘ্য কত,
3। যখন সে নিচের দিকে আসতেছে তখন সেটা কি হয়ে যাচ্ছে কিন্তু -3 আর কি। তাহলে আমরা এখানে পাইলাম কত 2, -3। তাহলে দেখেন তো যে 2, 3 বিন্দু প্রতিবিম্ব এক্স অক্ষের সাপেক্ষে কত 2, -3। বোঝা গেছে? এই হচ্ছে কিন্তু এখানে কিন্তু চেঞ্জ হয়নি, এক্স এর কোনো মান কিন্তু চেঞ্জ হয়নি। দেখেন এক্স এক্স কিন্তু সেম, জাস্ট চেঞ্জ হয়েছে কোনটা ওয়াই এর মানটা, কিন্তু আগে প্লাস ছিল এখন -3 হয়েছে। এখন এই একই বিন্দুটাই যদি বলে যে ওয়াই অক্ষের সাপেক্ষে তাহলে কত হবে এর, তাহলে নিশ্চয়ই যতটা এখানে যতটা দূরত্ব ছিল কত 2 ছিল না, তাহলে ঠিক ততটা পিছনের দিকে হবে, তাহলে কত হবে সে -2। তাহলে এখানে কার চেঞ্জ হয়েছে, তাহলে এখানে চেঞ্জ হয়েছে -2, তাহলে এক্স এর মান হচ্ছে কত -2 আর ওয়াই এর মান 3। তাহলে বুঝছেন, তার মানে এক্স অক্ষের সাপেক্ষে বললে ওয়াই এর মানটা চেঞ্জ হবে, ওয়াই এর বিপরীত, আর ওয়াই অক্ষের সাপেক্ষে বললে এক্স এর মানটা বিপরীত হবে। তাহলে লিখে রাখেন আপনি একটু যে এক্স অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে কত এই বিন্দুটা কত আসতেছে 2, 3 থেকে সে 2, -3 আসতেছে। এই ওয়াই অক্ষের সাপেক্ষে কত আসতেছে 2, 3 থেকে -2, 3। তাহলে এটা পাইলাম কি আমরা এক্স অক্ষের সাপেক্ষে কোন বিন্দুর অবস্থা এই পাইছি। এবার যদি আমাদের বলে যে এখন এখন কোন একটা সমীকরণ যদি বলে, ঠিক আছে, তাহলে সমীকরণটা যদি এরকম বলে যে সমীকরণ এখন এটা না থেকে মনে করেন একটা সরলরেখা আছে বা একটা সমীকরণ আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, ঠিক আছে, এই টাইপেরই আর কথা। আচ্ছা, তো আমরা তাহলে একটা সমীকরণ একা রেখার সমীকরণ আমরা বের করি। আর আপনি যদি বলেন যে রেখার সাপেক্ষে বিন্দুর অবস্থান, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু আমরা অলরেডি আগে করে আসছি রেখার সাপেক্ষে বিন্দুর অবস্থানটা। আচ্ছা, মনে করেন এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, তো এরকম একটা রেখা আছে, সেই রেখাটা একটা নাম দিয়ে দিই আমরা, কি দিতে পারি, মনে করেন 2x প্লাস 3y ইকুয়াল টু, তাহলে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি। তাহলে এই রেখাটা হচ্ছে এরকম, ঠিক আছে। আচ্ছা, তো রেখাটা যদি এরকম থাকে তাহলে সেক্ষেত্রে বুঝি যে আসলে রেখা যদি এরকম হয় তাহলে এখানে কি আসার কথা, তাহলে এখানে এরকম হয়ে যাওয়ার কথা একটা, তার বিপরীতটা হবে, তাই না? তাহলে দেখেন তো কার মানটা চেঞ্জ হচ্ছে, এখানে তো যা আছে তাই, শুধু দেখেন আমরা বলছিলাম আগেরটাই কি দেখছিলাম যে সেখানে ওয়াই এর মানটা চেঞ্জ হয়েছে, তাহলে এখানে কি হবে, এখানেও কিন্তু সে ওয়াই এর মানটাই চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে এখানে সে ওয়াই এর মানটা কি আছে, আগে +3 ছিল এখন -3 আছে, 2x - 3y শেষ।